আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়। আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেই সম্পর্কে আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপরে তোমরা নিশ্চয়ই শিরোনাম সম্পর্কে কিছুটা ধারণা বা বুঝতে পারবে, ধারণা লাভ করতে পারবে। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, মানুষের জন্য এই কথাটি চিরন্তন সত্য। তবে সবসময় তেমনটি আমরা দেখতে পাই না সমাজে। আবার এমন অনেককে আমরা দেখতে পাই যাদের জীবনটাই কেবল মানবের সেবায় নিয়োজিত থাকে, আজীবন তারা মানবের সেবায় কাটিয়ে দেন। এমন মানুষকে আমরা দেখতে পাই। আমাদের সপ্তম শ্রেণীর বাংলা পত্রের মধ্যে এমন একটি বিষয় আছে, এমন একজন মহিয়সী নারীর কথা আছে যিনি মানব সেবায় আজীবন কাটিয়ে দিয়েছেন এবং বিশ্বজয় করেছেন মানব সেবা দিয়েই, এবং তিনি সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কারও পেয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কার নাম বলতে চেয়েছি। তিনি হচ্ছেন মাদার তেরেসা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই পাঠটি আমরা কয়েকটি পর্যায়ে আলোচনা করব। প্রথমে আমরা পাঠের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং বিশ্লেষণ করব, এবং এই পাঠ বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তথ্যগুলো জানার চেষ্টা করব। এর পরের পর্যায়ে আমরা কঠিন শব্দের অর্থগুলো বিশ্লেষণ করব, জানার চেষ্টা করব। তাহলে এই কঠিন শব্দের অর্থ বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা শব্দের অর্থ সম্পর্কে ধারণা লাভ করতে পারব। এর পরের পর্যায়ে আমরা লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব। লেখক পরিচিতি আলোচনার মধ্য দিয়ে আমরা লেখকের জন্মসাল, মৃত্যুসাল এবং লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। আমাদের পাঠের শিরোনাম হচ্ছে মাদার তেরেসা। মাদার লিখেছেন সঞ্জিদা খাতুন। লিখেছেন। আমরা এই পাঠ একটু বিশ্লেষণ করব। মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কোপিয়েতে। তার জন্ম হল 1910 খ্রিস্টাব্দে 24 আগস্ট। তার পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, নাম ছিল নিকোলাস বোজাজিও, মায়ের নাম দ্রানাফিল বার্নাই। পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বোঝাজিও, অর্থাৎ মাদার তেরেসার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বোঝাজিও। 3 ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট। বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। তাহলে তার আসল নাম কিন্তু মাদার তেরেসা নয়। বড় হয়ে যখন সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, ঠিক তখনই তার নাম পরিবর্তন করে মাদার তেরেসা নাম ধারণ করেন। ছোটবেলা থেকেই তিনি সারা বিশ্বে এমন অবস্থা দেখেছেন যখন এশিয়া, ইউরোপ, আফ্রিকা প্রত্যেকটা মহাদেশেই যুদ্ধান্তহী মনোভাব, যুদ্ধ আর যুদ্ধ চতুর্দিকে, এবং ঠিক একই কাছাকাছি সময়ে তার ছোটবেলায় 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত যেই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেটা মূলত প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ তিনি দেখেছিলেন ছোটবেলায়। মানুষের দুর্দশা থেকে তিনি খুবই চিন্তিত হতেন এবং বড় হয়ে তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন।
তেরেসার বয়স যখন 18 তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। মূলত দার্জিলিং এর লরেটো সিস্টার্সদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য তিনি বাংলা ভাষাও আয়ত্ত করেন। এরপর তিনি সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন। সেখানে 17 বছর তিনি শিক্ষকতা করেন এবং এখানে শিক্ষকতাকালীন সময়ে তিনি ছাত্রদের মাঝে গরিব মানুষকে সহযোগিতার মনোভাব সৃষ্টি করার জন্য ছাত্রদের সপ্তাহের মধ্যে একদিনের টিফিন গরিবদের মধ্যে বিতরণ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাদের মধ্যে মানব সেবার মনোভাব সৃষ্টি করার প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। এরপরে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের মধ্যে কাজ শুরু করলেন। তিনি বাঙালিদের মধ্যে মিশে যাওয়ার জন্য তিনি গাউন ছেড়ে পরলেন শাড়ি, বাঙালি পোশাক শাড়ি পরিধান করলেন। তার 3টা শাড়ি সবসময় থাকত। বেশি বিলাসিতার মধ্যে তিনি জীবনযাপন করেননি, অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে এবং মানুষের সেবার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন। এরপরে তিনি কলকাতার এক অতি নোংরা বস্তিতে তার স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে বেঞ্চ টেবিল বলতে কিছুই ছিল না, মাটি দা কেটে তিনি বর্ণ শিক্ষাতে তাদেরকে অসুস্থতার জন্য সেবার কেন্দ্র খুললেন। এরপরে যখন তিনি তার সেবা কার্যক্রম শুরু করলেন একেবারে সরাসরি মানুষের সাথে, তখন চতুর্থী তার সাহায্য সহযোগিতা আসতে শুরু করলো, অর্থাৎ অন্য লোকগুলো তার সাহায্যের হাত বাড়িয়ে দিল তার দিকে। তিনি মানব সেবার সংঘ মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে একটি সেবা সংঘ প্রতিষ্ঠা করেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রম দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। এরপরে কুষ্ঠরোগীদের জন্য তিনি প্রেম নিবাস নামে একটা প্রতিষ্ঠান চালু করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রায় 1 কোটি লোক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই শরণার্থী শিবিরে এত লোকের সমাগম খুব কষ্টসাধ্য ছিল। তিনি তাদের এই কষ্ট লাঘব করার জন্য সেখানে যারা অসুস্থ হয়, দুর্দশাগ্রস্ত মানুষ সেবা করার জন্য তিনি সেখানে কাজ করেন। 1972 সালে তিনি ঢাকায় প্রথম আসেন এবং বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অফ চ্যারিটি নামে একটা প্রতিষ্ঠান। এরপর পর্যায়ক্রমে তিনি খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট ও কুলাউড়া তার নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করেন। 1991 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সে মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন বাংলার দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সেবা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মাদার তেরেসার কি ভূমিকা ছিল মানব সেবায়, তিনি কিভাবে কাজ করেছিলেন মানুষের সেবায় এবং কত সীমাবদ্ধতার মধ্যে মানুষের জন্য কাজ করেছেন সেই বিষয়টি আমরা জানতে পারলাম এবং সেবা করতে গিয়ে তিনি কি মাধ্যমে কিভাবে তার সেবার কাজ করেছিলেন সেই বিষয়টি আমরা জানতে পারলাম। এখন আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমরা তথ্যগুলো জানার চেষ্টা করব। মাদার তেরেসা 1997 সালের 5 সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন আমরা প্রশ্ন করতে পারি, মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের মাধ্যমে আমরা তার জন্ম তথ্য জানতে পারব। মাদার তেরেসা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
শিক্ষায় জন্ম গ্রহণ করেন। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা তথ্য জানতে পারবো, মাদার তেরেসা 1910 সালে আলবেনিয়ার স্কোপিয়েতে জন্মগ্রহণ করেন। মাদার তেরেসা 1910 সালে আলবেনিয়ার স্কোপিয়েতে জন্মগ্রহণ করেন। এতে জন্মগ্রহণ করেন। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা তথ্য জানতে পারলাম। এরপর আরেকটা প্রশ্নের মাধ্যমে আরেকটা তথ্য আমরা জানতে পারবো, সেটা হচ্ছে মাদার তেরেসা কত সালে প্রথম বাংলাদেশে আসেন। মাদার তেরেসা 1972 সালে প্রথম বাংলাদেশে আসেন। মাদার তেরেসা কখন বাংলাদেশে আসেন? প্রথম বাংলাদেশে আসেন। মাদার তেরেসা কখন প্রথম বাংলাদেশে আসেন? 1972 সালে। 1972 সালে মাদার তেরেসা প্রথম বাংলাদেশে আসেন। এরকম প্রশ্ন আমরা সৃজনশীলের কয়ের জন্য যেমন করতে পারি, ঠিক একইভাবে আমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য এই প্রশ্ন ব্যবহার করতে পারি তথ্যগুলো। তারপরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেন? শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেন? শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেন? শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেন? শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য তিনি নবজীবন আবাস প্রতিষ্ঠা করেন। নবজীবন আবাস প্রতিষ্ঠা করেন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য তিনি নবজীবন আবাস প্রতিষ্ঠা করেন। নবজীবন আবাস প্রতিষ্ঠা করেন। নবজীবন আবাস প্রতিষ্ঠা করেন। এরপর তিনি কুষ্ঠরোগীদের জন্য কি প্রতিষ্ঠা করেন? কুষ্ঠরোগীদের জন্য তিনি প্রতিষ্ঠা করেন প্রেম নিবাস নামে একটা। কুষ্ঠরোগীদের জন্য তিনি প্রেম নিবাস। রোগীদের জন্য নিবাস প্রতিষ্ঠা করেন। তাহলে এইরকম ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে আমরা আরো বিভিন্ন তথ্য জানতে পারবো, যেটা আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল একের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসা যাক আমাদের পরবর্তী পর্যায় হচ্ছে শব্দের অর্থ বিশ্লেষণ করা, শব্দের অর্থ, কঠিন শব্দ অর্থগুলো জানা। আমরা এখানে দেখতে পাচ্ছি অনাথ শব্দের অর্থটা কি। অনাথ শব্দের অর্থ যার মা বাবা বেঁচে নেই এবং মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশু, আমরা এটি বলে থাকি। অনাথ শব্দের অর্থ মূলত এটি। অনাথ শব্দের অর্থ হচ্ছে মূলত এটি, যার মা বাবা বা অভিভাবক নেই এমন শিশুদেরকে আমরা অনাথ বলে থাকি। এরপরে নান গির্জাবাসিনী, যিনি গির্জায় থাকেন, গির্জায় বসবাস করেন, নান।
গির্জাবাসিনী। নান গির্জাবাসিনী। ব্রত, সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। ব্রত, সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। ব্রত, সৎ কাজ করার জন্য কঠিন সাধনা। আবাসন, বসবাসের ব্যবস্থা, যেখানে বাস করা হয়, থাকা হয় এমন জায়গা আবাসন। বসবাসের আবাসন, বসবাসের ব্যবস্থা। মানব দরদি, মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে এমন ব্যক্তি আমরা মানব দরদি বলে থাকি। মানব দরদি, মানুষের জন্য দরদ রয়েছে বা সমবেদনা রয়েছে এমন মানুষকে আমরা মানব দরদি বলে থাকি। মানব দরদি, মানব দরদি। মানুষের জন্য দরদ রয়েছে, মানুষের জন্য দরদ রয়েছে এমন ব্যক্তিকে আমরা মানব দরদি বলে থাকি। মানুষের জন্য দরদ বা সমবেদনা রয়েছে এমন মানুষ, সমবেদনা রয়েছে এমন ব্যক্তি মানুষ। এগুলো আমাদের শব্দার্থ সম্পর্কিত বিশ্লেষণ। আরো অনেকগুলো শব্দার্থ রয়েছে, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো করতে পারছি না। এরপর আসা যাক আমরা পাঠ পরিচিতি সম্পর্কে এবং লেখক পরিচিতি সম্পর্কে। লেখক হচ্ছেন, আমরা আগে লিখেছি এখানে সঞ্জিদা খাতুন, লেখক হচ্ছেন সঞ্জিদা খাতুন। আমরা এই লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। এরপরে তার কি কি সাহিত্য রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। তিনি সাহিত্য গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি। অতীত দিনের স্মৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়। সত্যেন্দ্র কাব্য পরিচয়। সত্যেন্দ্র কাব্য পরিচয়। সত্যেন্দ্র কাব্য পরিচয় রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ। রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ। রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ। ভাব সম্পদ। এরপর আরো রয়েছে ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি। ধ্বনি থেকে কবিতা, ধ্বনি থেকে কবিতা, ধ্বনি এই ধ্বয়ের সাথে ব যুক্ত থাকবে। ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি। অতীত দিনের স্মৃতি।
এটা হচ্ছে এইগুলো হচ্ছে সঞ্চিতা খাতুনের আরো গ্রন্থ রয়েছে আমাদের এই পাঠে কিছুগুলো যেগুলো তুলে ধরা হয়েছে। এই সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনিদিঘি কবিতা এবং প্রতিদিনের স্মৃতি। আমরা এগুলো শিখলে চলবে, কারণ আমাদের বইতে যেগুলো আছে এখান থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন হতে পারে এরকম, সত্যেন্দ্র কাব্য পরিচয় কার লেখা, প্রশ্নটা হতে পারে এমন। আবার প্রশ্ন হতে পারে সঞ্চিতা খাতুন কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, এরকম প্রশ্ন হতে পারে। এরপরে আমরা আলোচনা করব আমাদের সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে উত্তর করব। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক যে প্রশ্ন কয়ের ক্ষেত্রে, সেটা একটা পূর্ণ বাক্য উত্তর দিতে হয়, সবসময় আমরা জানি। এখানে যে প্রশ্নটা আমার সামনে রয়েছে সেটা হচ্ছে সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? সেবা কাজের জন্য শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার কোনটি পেয়েছিলেন? নোবেল পুরস্কার ঘোষিত হয়েছিলেন তিনি। এবং এই নোবেল পুরস্কার সম্পর্কিত তার কিছু ঘটনা রয়েছে। তাকে যখন এই সম্মাননায় ভূষিত করার জন্য আমন্ত্রণ জানানো হলো, সেখানে ভোজ সভার আয়োজন করা হয়। সাধারণত মাদার তেরেসা এই ভোজ সভা না করার অনুরোধ জানিয়েছিলেন কর্তৃপক্ষকে, এবং এই ভোজ সভা বাবদ যেই টাকা ব্যয় হতো সেই টাকাগুলো দরিদ্রদের মাঝে দান করে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তাহলে তিনি সর্বোচ্চ সম্মান পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার। কয়ের ক্ষেত্রে সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? তাহলে আমরা এটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেব না, কিন্তু পূর্ণ বাক্যে সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। এরপরে মাদার তেরেসার গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? তাহলে এক কথায় উত্তর দিতে হবে, তারপরে একটা এটা ব্যাখ্যা দিতে হবে তিনি কেন গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন। তিনি বাঙালি জাতি সেবা দেওয়ার জন্য গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন। ব্যাখ্যা হচ্ছে এরকম, কারণ যাদের সাথে কাজ করতে হবে তাদের সাথে যদি মিশতে না পারে, তাদের সংস্কৃতি তাদের ধারণ করতে না পারলে তাদের সাথে কাজ করা খুব কঠিন হয়ে যায়। তাই তিনি বাঙালি জাতির সাথে বাংলার মানুষের সাথে যাওয়ার জন্য তিনি তার নিজস্ব পোশাক ছেড়ে বাঙালি পোশাক ধারণ করেছিলেন। এই জন্যই তিনি মূলত তার নিজস্ব পোশাক গাউন ছেড়ে তিনি শাড়ি পরেছিলেন। আমরা ব্যাখ্যাটা ঠিক এভাবে দিতে পারি, তবে প্রথমে পূর্ণ বাক্যে একটা উত্তর দিতে হবে এবং পরবর্তী তার ব্যাখ্যাটা দিতে হবে। এর পরের প্রশ্ন প্রয়োগের যে প্রশ্ন, উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটির মাদার তেরেসার যেসব ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা দাও। তাহলে আমরা এখানে উদ্দীপকে রহিমা আছে এবং রহিমার সাথে সংশ্লিষ্ট যে চরিত্র আমরা খুঁজে পাবো, এখানে একটাই সরল চরিত্র আমরা বুঝতে পারি, সেটা কি মাদার তেরেসা মূলত। তাহলে তার সাথে যেই সাদৃশ্যমূলক দিক রয়েছে, সেখানে মাদার তেরেসার সম্পূর্ণ দিক নাও থাকতে পারে রহিমার চরিত্রে, কারণ এই ক্ষেত্রে সাধারণত সম্পূর্ণ থাকে না, আংশিক চরিত্র দেওয়া থাকে। এবং পরের প্রশ্নের ক্ষেত্রে সাধারণত পুরো জীবন বা পুরো পাঠের যে ঘটনা, যে বিশ্লেষণ তার সাথে সম্পর্কিত থাকে পরের প্রশ্নটা। তো এখানে মাদার তেরেসার সাথে সম্পর্কিত রহিমা খাতুনের যে বিষয়টি আছে সেই বিষয়টি আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা উদ্দীপকে যে চরিত্রটা পাই সেই সম্পর্কে আগে ধারণা দেব এবং তার সাথে সংশ্লিষ্ট যেই চরিত্র সেটা বিশ্লেষণ করব। আমাদের এখানে মূল চরিত্র হচ্ছে মাদার তেরেসাই, একমুখিক সরলরৈখিক যে চরিত্র, তিনি মানব সেবায় কী কী করেছিলেন এবং রহিমা খাতুন কি করেছেন সেই সাদৃশ্য নিয়ে আমরা আলোচনা করব। এর পরের অংশ হচ্ছে উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক, কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন। তাহলে রহিমা খাতুনের উদ্দেশ্য ছিল মানব সেবা করা এবং মাদার তেরেসারও একই উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা, লক্ষ্য একই, অভিন্ন ঠিকই, কিন্তু তাদের কাজের ক্ষেত্র, জায়গা এবং পরিধি, অর্থাৎ কে কম করেছিল বেশি করেছিল সেই বিষয়টির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাহলে এখানে কে বেশি করেছিল
প্রশ্নে বোঝা যাচ্ছে মাদার তেরেসা ক্ষেত্র ছিল অনেক বেশি, কাজের পরিধি ছিল অনেক বেশি, তিনি অনেক বেশি কাজ করেছিলেন। এটা করতে গিয়ে বিভিন্ন দেশে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু মাদার তেরেসা একটা সীমিত একটা জায়গায় তার নিজস্ব জায়গা থেকেই কাজটি করেছেন। তাহলে দুজনের ক্ষেত্র এবং পরিধির মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু উদ্দেশ্য একই ছিল যে দুজনে মানব সেবা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পাঠটি কয়েকটা পর্যায়ে আলোচনা করলাম। প্রথমে আমরা পাঠ বিশ্লেষণ করলাম, এরপরে সব কঠিন শব্দের অর্থগুলো সম্পর্কে আলোচনা করলাম, এবং পাঠের মধ্য থেকে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমরা তথ্যগুলো জানার চেষ্টা করলাম, এবং সর্বশেষ একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর দিতে হয় সেই বিষয়েও আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে দেখা হবে এই বলে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।